হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা এএনএম জিএনএম এক্সামের জন্য লাইফ সায়েন্সে 20টির কাছাকাছি কোশ্চেন কিন্তু সলভ করে নিয়েছি। এই ভিডিওতেও আমরা প্রায় 20টির মতন কোশ্চেন কিন্তু সলভ করব। আর তোমাদেরকে বলে রাখি, আগে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ লাইফ সায়েন্সের যে 9টা মক টেস্ট হয়ে গিয়েছে এবং জিকের যে 3টে বা 4টে যে মক টেস্ট হয়েছে, তার পাশাপাশি রিজনিংয়ের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, এই সমস্ত কিছুর ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অ্যাড করে রাখবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং ভিডিওগুলো থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোকে কিন্তু নিয়মিত পড়তে থাকবে। তাহলে চলো আমরা আজকে আমাদের প্রথম কোশ্চেনটি দেখে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ কি নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়ার নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো প্রথম কোশ্চেনটি দেখো। বলা হয়েছে ম্যালপিজিয়ান কর্পাসেল এর অংশ দুটি কি কি? গ্লোমেরুলাস ও রেনাল টিউবিউল, বোউম্যানের ক্যাপসুল ও গ্লোমেরুলাস, বোউম্যানের ক্যাপসুল ও হেনলির লুপ, নাকি বৃক্কীয় নালিকা ও বোউম্যানের ক্যাপসুল? এখানে 1 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ম্যালপিজিয়ান কর্পাসেলের যে দুটি অংশ রয়েছে সেই দুটি কি কি? একটা হচ্ছে কি বোউম্যানের ক্যাপসুল ও গ্লোমেরুলাস। দ্বিতীয় প্রশ্নটিতে দেখো বলা হয়েছে অনশনকালে কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হলে মূত্রে কোন উপাদানটি বেশি দেখা যায়? বিলিরুবিন, কিটোন বডি, গ্লুকোজ, নাকি হচ্ছে ইউরিক অ্যাসিড? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এখানে দেখা যায় সেটা হচ্ছে কি কিটোন বডি। তারপর 3 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে এদের মধ্যে কোনটি সহায়ক রেচন অঙ্গ? অগ্নাশয়, বৃক্ক, লালা গ্রন্থি, না অ্যাড্রিনাল? 3 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে সহায়ক রেচন গ্রন্থি অঙ্গ হচ্ছে লালা গ্রন্থি। নেক্সট 4 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে ব্রায়োফাইটের পরিণত উদ্ভিদ দেহ হলো স্পোরোফাইট, স্পোরোফিল, এপিফাইট, নাকি গ্যামেটোফাইট? তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ব্রায়োফাইটের পরিণত উদ্ভিদ দেহ হলো আমাদের গ্যামেটোফাইট। নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেন দেখে নেব। দেখো বলা হয়েছে নিম্নলিখিত কার ক্ষেত্রে রেণু উৎপাদন হয় কিন্তু বীজ থাকে না? টেরিডোফাইটা, গুপ্তবীজি, ব্যক্তবীজি, নাকি হচ্ছে ব্রায়োফাইটা? তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে টেরিডোফাইটার ক্ষেত্রে হচ্ছে কি রেণু উৎপাদন হয়। তোমরা যদি টেরিডোফাইট তোমাদের বাড়ির আশপাশে দেখবে অনেক জায়গাতে হয়ে থাকে, তো সেখানে যদি তোমরা টেরিডোফাইটা যদি হাতে নিয়ে দেখো তো দেখবে পাতার তলার দিকে রেণুর মতন অংশ থাকে, যেগুলো হচ্ছে বাদামি রঙের দেখতে হয়। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর নেক্সট হলো আমরা কোশ্চেনটা দেখে নিই। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আমাদের মুখবিবরের ছাদ বা উপরের তলে দেখতে পাওয়া যায় কি কি? শক্ত তালু, নরম তালু, এ ও বি দুটি, নাকি কোনোটিই নয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে আমাদের যে মুখবিবরের যে ছাদ রয়েছে বা উপরের তল দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি শক্ত তালু এবং নরম তালু উভয়ই, অর্থাৎ হচ্ছে সি হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের দাঁতের প্রকৃতি কেমন? হোমোডন্ট ও পলিফাইডন্ট, হেটেরোডন্ট ও পলিফাইডন্ট, হোমোডন্ট ও ডাইফিওডন্ট, নাকি হেটেরোডন্ট ও ডাইফিওডন্ট? তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে হেটেরোডন্ট ও ডাইফিওডন্ট। তারপরে নেক্সট 8 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম কি? অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এরকম একটা প্রাণী বলা হয়েছে, কারণ আমরা মূলত জানি কি যে প্রাণীদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ হয় না, কার ক্ষেত্রে হয়? উদ্ভিদদের ক্ষেত্রে হয়। তো এখানে প্রাণীর নাম জানতে চাওয়া হয়েছে। তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এরকম একটি হচ্ছে কি কে রয়েছে ইউগ্লিনা, যে হচ্ছে কি সালোক সংশ্লেষ করতে পারে এরকম একটি প্রাণী। তারপর 9 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে বৃক্কে পাথর তৈরি হওয়ার কারণ কি? তোমরা শুনে থাকবে যে অনেকেরই বৃক্কে পাথর হয়েছে, তো এটার পিছনে কারণটা কি রয়েছে? অপশানগুলো দেখো বলা হয়েছে প্রোটিনের অধঃক্ষেপণ, বালির কণার অধঃক্ষেপণ, ফ্যাটের অবরুদ্ধ অবস্থা, অক্সালেটের কেলাসন গঠন। তো 9 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে অক্সালেটের কেলাসন গঠনের ফলে কিন্তু বৃক্কে পাথর তৈরি হয়।
তারপর 10 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে নেফ্রনের যে অংশে পোডোসাইট কোষ থাকে সেটি হচ্ছে কি, একটা হচ্ছে কি ভিসেরাল স্তরে, প্যারাইটাল স্তরে, হেনলি লুপ নাকি গ্লোমেরুলাস। তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নেফ্রনের যে অংশে পোডোসাইট কোষ থাকে সেটা হচ্ছে কি ভিসেরাল স্তরে। তারপর 11 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে মস্তিষ্ক যে অংশে প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্র অবস্থিত, অর্থাৎ কি মস্তিষ্কের বিভিন্ন অংশ কি করে বিভিন্ন জিনিসকে নিয়ন্ত্রণ করে থাকে, যেমন হচ্ছে দর্শন, শ্রবণ। তো তেমনি এখানে বলেছে প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র কোনটা, গুরু মস্তিষ্ক, লৌহ মস্তিষ্ক, মেডালা নাকি হচ্ছে পন্স। তো এখানে অ্যান্সার হয়ে যাবে প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্র অবস্থিত কোথায় হচ্ছে মেডালাতে। এরপর 12 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে বিয়োজকরা নিম্নলিখিত কোন পুষ্টি পদ্ধতিকে অনুসরণ করে, প্যারাসাইটিক বা পরজীবী, স্যাপ্রোফাইটিক, ইনজেকশন নাকি এ ও বি উভয়ই। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে বিয়োজকরা হচ্ছে কোন ধরনের পুষ্টিতে অনুসরণ করে, সেটা হচ্ছে কি যে স্যাপ্রোফাইটিক যে পুষ্টিটা হয় সেই পদ্ধতিটাকে অনুসরণ করে থাকে। এরপর 13 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে মাইকোরাইজা সাহায্য করে কিসে, মাটি থেকে খনিজ লবণ ও জল শোষণের উদ্দীপনা প্রেরণ করতে, নাইট্রোজেন আবদ্ধকরণ করতে, প্যাথোজেন পতঙ্গ ধ্বংস করতে নাকি কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে মাইক্রোরাইজা যেটা সাহায্য করে থাকে সেটি হচ্ছে কি মাটি থেকে খনিজ লবণ ও জল শোষণের উদ্দীপনা প্রেরণ করতে। তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যে এই মাইক্রোরাইজা কাকে বলে। তারপর 14 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোনটি প্রস্তুতিতে ইস্ট ব্যবহার করা হয়, চিজ, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল নাকি দই। এখানে 3টে অপশান তোমরা দেখেই বুঝতে পারবে যে এইগুলোতে কিন্তু ইস্ট ব্যবহার করা হয় না। সেগুলো কোনটি না, তো চিজ, অ্যাসিটিক অ্যাসিড এবং হচ্ছে দই। আর যেখানে ইস্ট ব্যবহার করা হয় অর্থাৎ ইস্ট এর সাহায্য নিয়ে উৎপাদিত হয় সেটি হচ্ছে কি ইথাইল অ্যালকোহল। তারপর 15 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে ছত্রাক এবং বীজযুক্ত উদ্ভিদদের মিথজীবীয় সম্পর্ককে কি বলা হয়, হেলিটিজম, একটোমাইকোরাইজা, এন্ডোমাইকোরাইজা নাকি কোনোটি নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ছত্রাক ও বীজযুক্ত উদ্ভিদদের মিথজীবীয় সম্পর্ককে বলা হয় একটোমাইকোরাইজা। নেক্সট 16 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে এদের মধ্যে কোনটি বিষাক্ত মাশরুম। দেখো যেহেতু কিছু কোশ্চেন একটু নতুনত্ব আসছে পরীক্ষাতে গত বছর থেকে, সেহেতু আমি কিছু নতুন কোশ্চেন কিন্তু রাখার চেষ্টা করেছি। যেমন এখানে জানতে চাওয়া হয়েছে যে কোনটা বিষাক্ত মাশরুম। অপশানে দেওয়া রয়েছে কি অ্যাগারিকাস, প্লিউরোটাস, অ্যামানিটা, কোনোটি নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বিষাক্ত মাশরুম হচ্ছে অ্যামানিটা, যা খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তারপর 17 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোনটি ভক্ষণশীল বা ভোজ্য ছত্রাক, অর্থাৎ আমরা আমাদের আশপাশে অনেক ধরনের ছত্রাক দেখতে পেলেও সমস্ত ছত্রাক কিন্তু ভোজ্য নয়, যেমন এর আগের কোশ্চেনটি বললাম। তো এবার হচ্ছে যে সমস্ত ছত্রাক যেহেতু ভোজ্য হয় না, তাই এখানে যেটা অপশানে বলা রয়েছে এই অপশানগুলোর মধ্যে একটা অ্যান্সার হবে যেটা হচ্ছে কি অ্যাগারিকাস হচ্ছে কি ভোজ্য ছত্রাক। বাকি যেখানে 3টে অপশান রয়েছে রাইজোপাস, পেনিসিলিয়াম, মিউকর, এরা কিন্তু ভোজ্য ছত্রাকের মধ্যে পড়ে না। নেক্সট 18 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি কোলেনকাইমা কলার বৈশিষ্ট্য নয়। প্রথমে আগে আমরা অপশানগুলোকে ভালো করে লক্ষ্য করব। যেমন বলা হয়েছে কোষগুলি সজীব, ঠিক আছে। তারপর বলা হয়েছে কোষ প্রাচীর সমভাবে স্থূল। দেখো বলা হয়েছে বৈশিষ্ট্য নয় জানতে চাওয়া হয়েছে। এবার আরও বাকি দুটো অপশান রয়েছে, দেখে নিই। দৃঢ়তা প্রদান, কোষান্ত স্থান থাকতেও পারে বা নাও থাকতে পারে। এবার এক্ষেত্রে কোষ প্রাচীর সমভাবে স্থূল এই অপশানটি ভুল। কেন ভুল? কারণ কি কোষ প্রাচীর অবশ্যই স্থূল, কিন্তু সেটা অসমভাবে বা অসমানভাবে স্থূল, তাই বি অপশানটি হয়ে যাচ্ছে হচ্ছে কি ভুল অ্যান্সার। আর মানে এটাই অ্যান্সারটা হবে আর কি। তারপর 19 নম্বর প্রশ্নটিতে বলেছে রসের উৎস স্রোতে সাহায্য করে একটি প্রক্রিয়া হলো সালোক সংশ্লেষ, বিপাক, রেচন নাকি হচ্ছে বাষ্পমোচন। তো রসের উৎস স্রোতে সাহায্যকারী একটি প্রক্রিয়া হয়ে গেল হচ্ছে কি বাষ্পমোচন। এরপর 20 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে জল শোষণ অপেক্ষা প্রস্বেদন বেশি হওয়ায় উদ্ভিদের পাতা ও শাখার অবনমন ঘটে কোন প্রক্রিয়ায়, ডিহাইড্রেশন, অসমোসিস, উইল্টিং না স্প্রাউটিং।
দেখো, ডিহাইড্রেশন এবং অসমোসিস এইগুলো আমি অন্য ভিডিওতে বলবো যে এগুলোর মানে কি। তবে এখানে যেটা বলা হয়েছে সেটা হয়ে যাবে অ্যান্সার উইল্টিং। আর স্প্রাউটিংটা আশা করি তোমরা অনেকেই জানবে যে যেমন হচ্ছে ছোলা বা ছোলা থেকে কি হয়, স্প্রাউট বেরোয়, অর্থাৎ যে গ্যাসটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি স্প্রাউটিংয়ের মধ্যে পড়ছে। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে উইল্টিং, অর্থাৎ যখন কি হয় যে জল শোষণ অপেক্ষা প্রস্বেদন বেশি হওয়ায় কি করে না, তো উদ্ভিদের যে পাতা এবং হচ্ছে কি শাখার অবনমন, অর্থাৎ দেখবে যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, এটা হচ্ছে কি উইল্টিং। তারপর নেক্সট আমরা 21 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হয়েছে কোন বিজ্ঞানী বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বলেছে? ভন মল, লেভিস, কার্টিস, স্টিওয়ার্ড। তো তোমরা তোমাদের ক্লাস 9-এর বই দেখবে খুব ভালো করে লেখা রয়েছে যে বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বলা হয়ে থাকে। তো এটি মন্তব্য করেছিলেন বিজ্ঞানী হচ্ছে কার্টিস। তারপর লাস্ট কোশ্চেন আজকের আমরা দেখে নেব 22 নম্বর প্রশ্ন। দেখো বলা হয়েছে অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবে বাষ্পমোচনের হার কেমন হয়? বাষ্পমোচনের হার এক্ষেত্রে কমে যায়, বেড়ে যায়, কমতে বা বাড়তে পারে, নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে বাষ্পমোচনের হার কমে যায়। তাহলে আজকে এই নিয়ে আমরা এই ভিডিওতেও 22টি কোশ্চেন কিন্তু সলভ করলাম। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলো শেয়ার করে দাও। তোমরা যত তাড়াতাড়ি এই ভিডিওগুলো শেয়ার করবে তত তাড়াতাড়ি আরও বাকি সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছে যাবে। তাই প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলো না যেন। আজকে এতদূর পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।